নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক একের আয়তে দিয়েছে থিওরি অফ ট্যাক্সেশন গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। 2 নিম্ন যাজক সম্প্রদায়ভুক্ত হলো গ্রামীণ পাদ্রী। 3 ফরাসি সংবিধান সভা কর্তৃক ঘোষিত ব্যক্তি আর নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে মোট ধারা ছিল 17টি। 4 বিপ্লব পূর্ব ফ্রান্সের সামন্ত প্রভুকে কৃষক কর্তৃক উৎপন্ন ফসলের মাধ্যমে প্রদেয় করকে বলা হতো স্যাম্পার্ট। 5 যাদের হাতে বাস্তিল দুর্গের পতন ঘটেন তারা হলেন জনতা। 6 ওয়াটারলু যুদ্ধে প্রাশিয়ার সেনাপতি ছিলেন ব্লুকার। 7 নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ জার ছিলেন প্রথম আলেকজান্ডার। 8 ইউরোপের মুক্তিদাতা বলা হয় নেপোলিয়নকে। 9 প্যারিসের যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন 6 এপ্রিল 1814 খ্রিস্টাব্দে। 10 ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জুনো যার কাছে পরাজিত হন তিনি হলেন আর্থার ওয়েলেসলি। বিভাগ কতে আসি স্তম্ভ মেলানো। 2 এর এ গ্যাবেল হবে লবণ কর। 2 কেহিয়ার্স হবে অভিযোগের তালিকা। 3 ব্রেটন ক্লাব হবে জেকোবিন দল। 3 বিভাগ গতে 2 নম্বরের এগুলো। 3 এর আয়তে দিয়েছে গণ্যমান্যদের পরিষদ বলতে কি বোঝো। লিখবে যে ফ্রান্সের অর্থনৈতিক সংকট মোকাবিলা করার জন্য অর্থমন্ত্রী ক্যালনের পরামর্শে রাজা ষোড়শ লুই যাজক অভিজাত এবং তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে এক সভা গঠন করেন যা অ্যাসেম্বলি অব দ্য নোটেবলস বা গণ্যমান্যদের পরিষদ নামে পরিচিত। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় স্টেটস জেনারেল সিদ্ধান্ত নেবে সংস্কার গ্রহণ করা হবে কিনা। 2 তে দিয়েছে ফিজিওক্র্যাটস গোষ্ঠীর মূল বক্তব্য কি ছিল। এইটা লিখবে ফিজিওক্র্যাট মতবাদের মূল কথা এক হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। এই মতবাদে বলা হয় মানুষ নিজেই তার স্বার্থ রক্ষার সবচেয়ে ফিজিওক্র্যাটস গোষ্ঠীর মূল বক্তব্য ছিল এক হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। এই মতবাদে বলা হয় মানুষ নিজেই তার স্বার্থ রক্ষার সবচেয়ে বড় বিচারক। মানুষের অর্থনৈতিক কাজে সরকারের নিয়ন্ত্রণ অন্যায়। 2 অবাধ বাণিজ্য। এই মতবাদের মূল কথা অবাধ বাণিজ্য। এজন্য অভ্যন্তরীণ শুল্ক নীতির বিরোধিতা এবং খোলা বাজার নীতিকে সমর্থন করা হয়। 3 ভূমিকর প্রদান। এই মতবাদে বলা হয় জমি হলো সমস্ত সম্পদের উৎস, তাই প্রত্যেক জমির মালিকের ভূমিকর দেওয়া উচিত। ফ্রান্সের যাজক অভিজাত বুর্জোয়া সকলকেই ভূমিকর দিতে হবে। 3 বলেছে জেকোবিন আর জেরান্ডিস্ট দলের বিরোধের মূল কারণ কি ছিল। এই যে জেকোবিন আর জেরান্ডিনদের মধ্যে কি কারণে সংঘাত বাঁধে। ফ্রান্সের সংবিধান সভার অধিবেশন চলাকালীন জেকোবিন সম্প্রদায়ের সদস্যরা সম্প্রদায় ভিত্তিক গণতান্ত্রিক ভোটে বিরোধিতা করে মাথাপিছু ভোটের অধিকার দাবি করতে থাকে, কিন্তু নরমপন্থী বুর্জোয়ারা অর্থাৎ জেরান্ডিস্টরা সেই দাবি নস্যাৎ করে দেয়। অতঃপর জেকোবিনরা দাবি করে যে বিপ্লব শেষ হয়নি, বিপ্লব চলতে থাকবে, কিন্তু জেরান্ডিস্টরা দাবি করে বিপ্লব শেষ হয়ে গেছে। এইভাবে সংবিধান সভায় জেকোবিন আর জেরান্ডিন দল পরস্পরের বিরোধিতা করায় সংঘাত অনিবার্য হয়ে ওঠে। 4 তে দিয়েছে কোড নেপোলিয়নের 2টি ত্রুটি লেখো। কোড নেপোলিয়নের ত্রুটির উল্লেখ করো। একটা হচ্ছে সমাজে নারীদের মর্যাদা হ্রাস আর 2 হচ্ছে শ্রমিকের গুরুত্বহীনতা। 5 তে দিয়েছে নেপোলিয়নের রাশিয়া অভিযানের পরিণতি কি হয়েছিল। এটা ছায়া প্রকাশনী জি.কে পাহাড়িয়া সুভাষ বিশ্বাসের বই থেকে দিচ্ছি। এই যে নেপোলিয়নের বিপর্যয়। এই যে রাশিয়ায় শীঘ্রই প্রবল শীত ও তুষারপাত শুরু হলে শীত, খাদ্যাভাব, জ্বরের প্রকোপ ও রুশ বাহিনীর পাল্টা আক্রমণে নেপোলিয়নের বিখ্যাত গ্র্যান্ড আর্মি বা মহান সেনাবাহিনীর হাজার হাজার সেনার মৃত্যু হয়। মাত্র 50,000 সেনা দেশে ফিরতে সক্ষম হয়। বিভাগ ঘতে আসি। 4 এর আয়তে দিয়েছে ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্র কতটা দায়ী ছিল। দৈব রাজতন্ত্র। যে রাজতন্ত্রের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন এবং নিজের ইচ্ছা অনুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন তাকে দৈব রাজতন্ত্র বলা হয়। ফরাসি রাজতন্ত্র। ফ্রান্সের পূর্ব রাজতন্ত্রকে দৈব রাজতন্ত্র বলা হয় কারণ এক হচ্ছে রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। ফ্রান্সের রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন। ফরাসি প্রশাসনে জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। রাজা তার কাজের জন্য কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন না। স্বৈরাচারী শাসন। ফ্রান্সের রাজারা নিজেও ইচ্ছা অনুসারে স্বৈরাচারের মাধ্যমে দেশ শাসন করতেন। তারা ছিলেন দেশের সর্বোচ্চ শাসক, আইন প্রণেতা ও বিচারক। রাজাদের ইচ্ছাই ছিল আইন। সীমাহীন ক্ষমতার অধিকারী সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র। দাম্ভিক সম্রাট ষোড়শ লুই বলতেন আমি যা ইচ্ছা করি
তাই আইন। বিরুদ্ধ মত, ফরাসি সম্রাট দৈব ক্ষমতা দাবি করলেও বাস্তবে তার ক্ষমতা ছিল সীমিত, কারণ রাজকীয় ক্ষমতার উপর ফ্রান্সের 13টি প্রাদেশিক সভা বা পার্লামেন্টের সীমাহীন প্রভাব ছিল। রাজা কোনো আদেশ জারি করলে সেই আদেশকে প্রাদেশিক সভার অনুমোদন পেতে হতো। অনুমোদন না পেলে তা প্রদেশে কার্যকর হতো না। প্রাদেশিক সভার সদস্য, যাজক ও অভিজাতরা বিরোধিতা করলে রাজা কিছু করতে পারতেন না। সেক্ষেত্রে রাজকীয় আইনও কার্যকর করা যেত না। এই প্রসঙ্গে ঐতিহাসিক ডেভিড থমসন বলেছেন যে ফরাসি রাজতন্ত্র ছিল আসলে সামন্ত প্রজাতন্ত্র। দুয়ে দিয়েছে সন্ত্রাসের রাজত্বের ঐতিহাসিক তাৎপর্য লেখো। আচ্ছা, এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছে, এটা ছায়া প্রকাশনীর পুরনো সহায়িকা, তো তোমরা একটু লিখে নেবে। ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রের পতন ও রাজার মৃত্যুদণ্ডের দেশে এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ফ্রান্সের বিপ্লবী নেতারা দেশে এক আপৎকালীন জরুরি শাসন চালু করে, যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। তো ঐতিহাসিক তাৎপর্য মানে এই ফলাফলটা, ফ্রান্সে দীর্ঘ 13 মাস ব্যাপী সন্ত্রাসের শাসনের ফলগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন এক হচ্ছে বিপ্লব রক্ষা। সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সের প্রতি বিপ্লব অর্থাৎ দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ, গৃহযুদ্ধ, অরাজকতা প্রভৃতি বন্ধ হয়। বৈদেশিক আক্রমণের হাত থেকেও বিপ্লবী ফ্রান্স রক্ষা পায়। দুই হচ্ছে হত্যালীলা। প্রতি বিপ্লব দমন করে ফ্রান্সকে রক্ষা করতে গিয়ে নির্বিচারে বহু নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। প্রায় 50,000 মানুষ গিলোটিনে প্রাণ হারান এবং 3 লক্ষ মানুষ বন্দী হন। লয়ার নদীতে ডুবিয়ে অনেকে হত্যা করা হয়। বহু মানুষ চিরদিনের মতো নিখোঁজ হয়ে যান। রানী মারি আন্তোয়ানেত, মাদাম রোলা, ব্রিশো, বার্নাফ, বেইলি, দাঁতো প্রমুখ বিখ্যাত ব্যক্তিরও মৃত্যুদণ্ড হয়। 3 হচ্ছে প্রগতিশীল সংস্কার। সন্ত্রাসের শাসনকালে ফ্রান্সে বহু প্রগতিশীল সংস্কার চালু হয়। এক হচ্ছে ফ্রান্সের সমাজ থেকে পুরাতনতন্ত্র ও সামাজিক বৈষম্য সম্পূর্ণ নির্মূল করে সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। 2 দেশত্যাগী অভিজাত বা এমিগ্রিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা দরিদ্র জনগণের মধ্যে বিলি করা হয়। 3 জাতীয় সেনাদলে যোগদান বাধ্যতামূলক করা হয়। 4 খাদ্যদ্রব্যের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়। 5 পিতার সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার স্বীকৃত হয়। 6 শিশু, বৃদ্ধা এবং অসহায় বিধবাদের সরকারি সহায়তা দানের উদ্যোগ নেওয়া হয়। 3 দিয়েছে উপদ্বীপের যুদ্ধের গুরুত্ব লেখো। এটা জি.কে. পাহাড়িয়া, সুভাষ বিশ্বাসের ছায়া বই থেকে দিচ্ছি। ছায়া প্রকাশনীর যে বই আছে সেখান থেকে দিচ্ছি। লিখবে দক্ষিণ পশ্চিম, এই যে আইবেরীয় উপদ্বীপ, দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ অঞ্চলে ফ্রান্সের নিকটবর্তী রাষ্ট্র পর্তুগাল ও স্পেন অবস্থিত। পর্তুগাল দখল। আচ্ছা, এটা পুরনো ছায়া সহায়িকা থেকে দিচ্ছে, এটা লিখে নেবে। এখানে পয়েন্ট করে ভালো করে দেওয়া আছে। এই যে উপদ্বীপের যুদ্ধের তাৎপর্য, এক হচ্ছে পতনের সূত্রপাত। উপদ্বীপের যুদ্ধে ফরাসি বাহিনীর চরম ব্যর্থতা নেপোলিয়নের পতনের পথ তৈরি করে দেয়। নেপোলিয়ন নিজেও স্বীকার করেছেন যে স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে। 2 হচ্ছে জাতীয়তাবাদে শক্তি। স্পেনের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ ঐক্যবদ্ধ কোনো জাতির বিরুদ্ধে অভিযানের ফল কি হতে পারে তা স্পেনবাসী নেপোলিয়নকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 3 ক্ষয়ক্ষতি। উপদ্বীপের যুদ্ধে প্রথম 3 বছর শুধু স্পেনেই গড়ে 3 লক্ষ ফরাসি সেনা মোতায়েন ছিল। এই বিশাল সেনাদলের জন্য প্রচুর অর্থ ব্যয় ও যুদ্ধে প্রায় 5 লক্ষেরও বেশি ফরাসি সেনার মৃত্যুর ফলে ফ্রান্স যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। 4 হচ্ছে ইউরোপে ব্যর্থতা। স্পেন ও পর্তুগালের যুদ্ধে নেপোলিয়নের সেনাদলের একটা বড় অংশ নিযুক্ত থাকায় ইউরোপের অন্যান্য যুদ্ধে তিনি ক্রমাগত সমস্যা ও ব্যর্থতার সম্মুখীন হন। 5 মর্যাদা হ্রাস। এতদিন ইউরোপে নেপোলিয়নের যে অপরাজেয় ভাবমূর্তি গড়ে উঠেছিল, উপদ্বীপের যুদ্ধে তার পরাজয়ের ফলে সেই ভাবমূর্তি নষ্ট হয়। ফলে অস্ট্রিয়া, প্রাশিয়া প্রভৃতি দেশে নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিভাগ 79 5-এর আয়তে দিয়েছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। লিখবে ফরাসি সম্রাট ষোড়শী 1789 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনে সম্রাট তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের মাথাপিছু ভোটদানের দাবি না মানলে তারা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেন এবং টেনিস কোর্টের শপথ নিয়ে নতুন সংবিধান রচনার অঙ্গীকার করে। এই অবস্থায় সম্রাট তৃতীয় শ্রেণীর দাবি মেনে নিয়ে 3 শ্রেণীর যৌথ অধিবেশন আহ্বান করেন। ফলে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। সংবিধান রচনা বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভা 2 বছরের চেষ্টায় একটি সংবিধান রচনা করে। এই সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন লাফায়েত, মিরাবো, ট্যালির্যান্ড, রোবস্পিয়ার প্রভৃতি প্রমুখ সারির নেতারা। তাদের রচিত সংবিধানই ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান।
সংবিধান সভার কার্যাবলী। সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে দুটি গুরুত্বপূর্ণ কাজ করেছিল। এক হচ্ছে সামন্ত প্রথার বিলোপ। সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট এক ঘোষণার দ্বারা ফ্রান্সের সামন্ত প্রথা, সামন্ত কর, বেকারশ্রম প্রভৃতি বিলোপ করে। দুই, ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা। সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে। এই ঘোষণায় বলা হয় স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সবাই সমান প্রভৃতি। ঐতিহাসিক ওলারের মতে এই ঘোষণাপত্রটি ছিল পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা। সংবিধান সভার সংস্কার কার্য। 1791 খ্রিস্টাব্দে সংবিধান সভা কর্তৃক সংবিধান রচনার কাজ সম্পূর্ণ হয়। এই সংস্কারমূলক কার্যাবলীকে 4 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক, বিচার বিভাগীয় সংস্কার আর ধর্মীয় সংস্কার। শাসনতান্ত্রিক সংস্কার। শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংবিধান সভার সংস্কারমূলক কাজগুলি এক হচ্ছে ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশে খর্ব করা হয়। 2, শাসন, আইন ও বিচার বিভাগকে পৃথক করা হয়। 3, সমগ্র ফ্রান্সকে 83টি প্রদেশ বা ডিপার্টমেন্টে বিভক্ত করা হয়। 4, প্রতিটি প্রদেশকে আবার জেলা, ক্যান্টন ও কমিউনে ভাগ করা হয়। 2, অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক ক্ষেত্রে ফরাসি সংবিধান সভার কার্যাবলী এক হচ্ছে ফ্রান্সের গির্জার সকল ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা। 2 হচ্ছে অ্যাসাইনেট নামক এক প্রকার কাগজের নোট প্রচলন করা হয়। 3, সারা দেশে একই ধরনের ওজন মাপা ও শুল্ক ব্যবহার করা হয়। 3 হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার। বিচার বিভাগীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হলো, 1 হলো আইনের চোখে সকলের সমান এই নীতি চালু করা হয়। 2, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের অধিকার স্বীকৃত হয়। 3, নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগ ও তাদের নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। 4, ধর্মীয় সংস্কার। ধর্মীয় ক্ষেত্রে সংবিধান সভার উল্লেখযোগ্য কাজগুলি এক হচ্ছে ফ্রান্সের গির্জা গ্যালিকান গির্জা নামে পরিচিত হয় এবং আইনের মাধ্যমে গির্জাকে রাষ্ট্রের অধীনে আনা হয়। 2, যাজক ও বিশপদের নির্বাচন করার অধিকার জনগণকে দেওয়া হয়। 3, বিশপ ও যাজকদের সরকারি বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। মন্তব্য। সংবিধান সভার কার্যাবলী ফরাসি বিপ্লবের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। সংবিধান সভা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের জনগণের হাতে ক্ষমতা প্রদান করেছিল। 5-2 দিয়েছে সম্রাট নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, এটা পুরনো ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, তো তোমরা স্ক্রিনশট তুলে রেখে প্রশ্নটা উত্তরটা লিখে নিতে পারো। নেপোলিয়ন কর্তৃক ইউরোপ পুনর্গঠন সম্পর্কে আলোচনা। 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করার আগেই সেনাপতি নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিযান শুরু করেন। রাশিয়ার সঙ্গে টিলজিটের সন্ধি হয় 1807 খ্রিস্টাব্দে। এর দ্বারা ফরাসি সম্রাট নেপোলিয়নের সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় উপনীত হয়। নেপোলিয়ন কর্তৃক ইউরোপের পুনর্গঠন। নেপোলিয়ন সাম্রাজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি ইউরোপের পুনর্গঠনে নজর দেন। তার পুনর্গঠন কার্যে সর্বাধিক প্রভাব পড়ে ইটালি এবং জার্মানিতে। 1 হচ্ছে পুনর্গঠনের নীতি। নেপোলিয়ন অধিকৃত ভূখণ্ডগুলি দিয়ে ফ্রান্সের চারপাশে বিভিন্ন নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রথমে এইসব স্থানে সিজালপাইন, বাটাভিয়া প্রভৃতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেও 1804 খ্রিস্টাব্দে তিনি সম্রাট উপাধি গ্রহণ করার পর সেগুলিতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সেই সব রাজ্যের সিংহাসনে নিজের ভাই, পুত্র ও নিকট আত্মীয়দের বসিয়ে দেন। 2, ইটালি পুনর্গঠন। নেপোলিয়ন ইটালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করে ইটালির মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটান। 1, তিনি ইটালিতে সিজালপাইন ও বাটাভিয়া রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে প্রথমে প্রজাতন্ত্র, পরবর্তীকালে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। 2, ইটালির জেনোয়া, টাস্কানি ও পারমা ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়। 3, রোমের পোপের রাজ্য ফ্রান্সের একটি প্রদেশে পরিণত করা হয়। 4, দক্ষিণ ইটালিতে নেপলস রাজ্য প্রতিষ্ঠা করে নেপোলিয়ন সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান। 3, জার্মানি পুনর্গঠন। জার্মানিতে প্রায় 300টি ছোট ও দুর্বল রাজ্যের অস্তিত্ব ছিল। নেপোলিয়ন এই রাজ্যগুলি ভেঙে জার্মানিতে 39টি রাজ্য প্রতিষ্ঠা করেন। রাজ্যগুলি নিয়ে তিনি 1 হচ্ছে কনফেডারেশন অব দ্য রাইন, 2, কিংডম অফ ওয়েস্টফেলিয়া এবং 3, গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স নামে 3টি রাজ্য মণ্ডল গঠন করা হয়।